কি এই ব্যাপারটা হচ্ছে এটা এখানে একটু খেয়াল করেন। আমরা যদি লিখি পিজা হাট, পিজা বানানো হচ্ছে না কেন, pizzahut.com, একটু খেয়াল করেন আমরা কি কি লিখতেছি। আবার লিখলাম www.pizzahut.com। এখানে দুইটা একটু ডিফারেন্স দেখতে পাইছেন, একটা ঢুকছি pizzahut.com আর একটা হচ্ছে www, কিন্তু একই সাইটে নিয়ে আসছে। কিন্তু এখন এটা তো আমরা দুইটা দিয়ে ঢুকছি, তাহলে কি হবে? ধরেন এই যে দুইটা সাইট থেকে যে আমরা এই যে দুইভাবে যে ঢুকতে পারতেছি, এটা মাঝে মাঝে গুগল ভাবে কি যে দুইটা দুই রকম সাইট। তখন সে কি করে, তখন বিভিন্ন এই কন্টেন্ট গুলাকে, কারণ দুইটাতেই তো আমাদের সেম কন্টেন্ট, তখন গুগল মনে করে কি এখানে দুইটা সাইট এবং দুজন একজন আরেকজনকে ডুপ্লিকেট করছে, সেক্ষেত্রে আমাদেরকে ব্যান করার একটা সম্ভাবনা থাকে। এর জন্য আমরা ক্যানোনিক্যাল একটা ইয়াসে এটা আমরা ব্যবহার করবো। এটা যখন ব্যবহার করব, তখন এই যে দেখেন ডুপ্লিকেট কন্টেন্ট অন দ্য পেজ, তখন সে আসলে আমাদেরকে ডুপ্লিকেট মনে করবে না, তখন ভাববে আমরা যে ওই দুইভাবে যে ঢুকতে পারতেছি, তখন আমাদেরকে একটা সাইটই ভাববে। এটা আমরা ওয়েবসাইটে কিভাবে এই কাজটা করবো আমরা দেখাই দিব। আচ্ছা, পেজ লোডিং স্পিড সেটা তো দেখাইছি। ইমেজ অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশনটা হচ্ছে আমরা কিন্তু যেই ইমেজগুলা ইউজ করি, আহ, আমরা সবসময় ট্রাই করবো আমাদের নিজস্ব ইমেজ ইউজ করার জন্য। আচ্ছা, এমন যদি হয় যে আমাদের ইউজ, ধরেন আমরা আপনার কক্সবাজার নিয়ে লিখতেছেন বা যশোর সাইট নিয়ে লিখতেছেন, হ্যাঁ, তখন আপনার তো কক্সবাজার যে যে সমস্ত ইনফরমেশন বা ছবি কালেক্ট করা হয়তো সম্ভব না হইতে পারে, তখন আমরা কি করি, অনেক সময় ইমেজ থেকে ছবিগুলো নিয়ে এসে পড়ি। তো এরকম অন্যের ইমেজ নেওয়া যাবে না। অন্যের ইমেজ যদি নেন আপনি, তাহলে হচ্ছে কি আপনি সেম পেনাল্টি খাবেন। কারণ আপনাকে যদি অন্য কেউ, যে ইমেজের মালিক, সে যদি আপনাকে মানে দেয়, তাহলে আপনি পেনাল্টি খাবেন। বা গুগলের মাধ্যমে সার্চ করে বের করে নিয়ে আসে, তখন আমরা কি করবো? ধরেন এই যে এরকম একটা পিকচার নিতে তো অনেক টাফ হয়েছে, একটা পাহাড়ের উপর যে তারপর ভালো একটা ডিএসএলআর দিয়ে ছবিটা নিছে, হয়তো আপনি এই ছবিটা পাবেন না, এই ছবিটা মোটামুটি একটু ড্রোন থেকে নেওয়া, হ্যাঁ। তো আমরা এই যে এই ছবিটা হয়তো আপনি একটা মোবাইল থেকে নিতে পারেন, বাট এই ধরনের ছবি তো আপনার খুব সহজে নেওয়া সম্ভব না। তো এই ক্ষেত্রে আমরা এই ছবিগুলো ইউজ করবো, কিন্তু একটু ভিন্ন ওয়েতে ইউজ করবো। কেমন? ধরেন এই ছবিটা আমরা ডাউনলোড করলাম, দেখেন এখানে দেওয়া আছে ছবিটার ইমেজ 2560 থেকে 1760। এটা হচ্ছে হাইট হচ্ছে 2600, আর হচ্ছে এইভাবে হচ্ছে 1700 ইমেজের একটা সাইজ আছে, ওই সাইজে। তো আমরা কি করবো, এই সাইজটাকে কমাই দিব বা বাড়াই দিব। তারপর আমরা একটু নেমটা চেঞ্জ করে দিব। ধরেন এখানে নেম আছে লংগেস্ট সি বিচ, আমরা কক্সবাজার দিলাম এরকম। প্লাস এখানে একটু এডিট করলাম, হয়তো এই এই অংশটুকু কেটে দিলাম, ধরেন এই যে এই যে সাগরের এই অংশ এইটুকু একটু কেটে দিলাম। মানে আমরা একটু কাটছাট করে দিব, ঠিক আছে, ইমেজটাকে সুন্দর করে অপটিমাইজ করবো। তারপর হচ্ছে ইমেজে আমরা নাম ইউজ করবো, যে এই যে এই ছবিটা যে ডাউনলোড করতেছি, দেখছেন কত সুন্দর একটা নাম আসে, যে লংগেস্ট সি বিচ এরকম। তো আমরা এরকম নাম ইউজ করবো, মানে হচ্ছে কি আমরা ইমেজটাকে সুন্দর করে অপটিমাইজ করবো। তারপর কি ইম্পর্টেন্ট আছে যেটা, আচ্ছা, আউটবাউন্ড লিঙ্কিং, গ্রামার এন্ড স্পেলিং আছে। গ্রামার এন্ড স্পেলিং আসলে আমাদের কোনো ভুল গ্রামাটিক্যাল ইউজ করা যাবে না, এটা আমি প্রথম থেকে বলে আসতেছি, কোনো মিস্টেক সে নিবে না। নাম্বার অফ আউটবাউন্ড লিঙ্কস, আচ্ছা, আউটবাউন্ড লিঙ্কসটা আসলে অনেকটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই জিনিসটা আমি আপনাদের ক্লাসে যখন সরাসরি ক্লাস করাবো তখন বুঝাই দেবো, এখন দেখা যাচ্ছে আপনার নাও বুঝতে পারেন, তারপর একটু একটু টাফ হয়ে যাবে। তারপর মাল্টিমিডিয়া, বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া ইউজ করা, যেমন ইমেজ, ভিডিও, এগুলো অ্যাড করা আমাদের ওয়েবসাইটে। তারপরে ব্রোকেন লিঙ্কস, আমাদের কোনো ব্রোকেন লিঙ্কস দেখানো যাবে না, এই জিনিসটা আমরা মেইন এসইও টপিকে ক্লাস করাবো। তারপরে অ্যাফিলিয়েট লিঙ্কস, ওকে ডান। ইউআরএল, পেজ ক্যাটাগরি, ওয়ার্ডপ্রেস ট্যাগ, কিওয়ার্ড ইউআরএল, ইউআরএল স্ট্রিং, বুলেট নাম্বার লিস্ট। আচ্ছা, আর কি কি ইম্পর্টেন্ট আছে যেটা আসলে মেইনলি আগে জানা দরকার, কন্ট্যাক্ট। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে আমরা কিন্তু সবসময় প্রত্যেকটা সাইডে অ্যাবাউট আস পাই, তারপর হচ্ছে কন্ট্যাক্ট আস পাই। ঠিক সেম কিছু কিছু ইম্পর্টেন্ট পেজ আছে যেগুলো আমাদের পেজও রাখতে হবে, ঠিক আছে। তুমি যে কন্ট্যাক্ট আস পেজ, তারপর হচ্ছে অ্যাবাউট আস পেজও আছে আছে আমরা পাবো এদিকেই। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এসএসএল সার্টিফিকেশন, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। এসএসএল সার্টিফিকেশনটা হচ্ছে এরকম, ধরেন আমরা একটা সাইট কক্সবাজার উইকিপিডিয়া। আচ্ছা, এখানে দেখেন দুইটা সাইট, একটা হচ্ছে দেখি কোন সাইট এসএসএল সার্টিফিকেট ছাড়া আছে কিনা। না, প্রত্যেকের এসএসএল সার্টিফিকেট আছে। আচ্ছা, কাদেরকে পাবো যারা এসএসএল সার্টিফিকেট নেই? শরীরে নাহিদ ভাই, এই এসএসএল সার্টিফিকেটটা কি? আচ্ছা, আপনি কইছিলেন এসএসএল সার্টিফিকেট কি বুঝাচ্ছি আমি, হ্যাঁ।
এসএসএল সার্টিফিকেটটা দেখেন, এটা অনেক একটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, এই যে দেখেন এসএসএল সার্টিফিকেটটা মানে হচ্ছে তালা, এই যে দেখছেন এখানে একটা তালা আছে, মানে আপনি হচ্ছে সিকিউর অনেক স্প্যামার থেকে, অনেক কিছু থেকে। এই যে আমরা যে ইউজারটা ঢুকবো, এখানে আমাদের মোটামুটি এটা সিকিউর দেয়। কারণ আপনি যদি এই তালাটা ইউজ না করেন, এটার জন্য আমাদেরকে পেমেন্ট করতে হয়, হ্যাঁ, ডলার ইউজ করতে হয়। যদি আমরা অনেকে ইউজ করি না, যদি আমরা এরকম ইউজ না করি, তখন গুগল ইউজ আপনাকে করার র্যাঙ্কিং জন্য পেমেন্ট করব? পেমেন্ট করা লাগে। তো অনেকে আছে কি এটা ইউজ করে না। তো ও, এটা যদি ইউজ না করে, গুগল ওই ধরনের সাইট গুলাকে র্যাঙ্ক দিতে চায় না, বা দেয়ও না। দিতে চায় না বলে কথা না, দেয়ও না। হ্যাঁ, তারপর দেখাই, ধরেন একটা সাইট দেখাতে যাচ্ছে যেটা হচ্ছে নাই, এসএসএল নাই। মোটামুটি সবাই এসএসএল করে, কারণ এই জিনিসগুলো তো এখন তো মনে করেন সবাই এসইউ সার্ভিসটা নেয়, সবার কাছ থেকে মোটামুটি এসইউ সার্ভিস নেয়। সো এরকম পাবো কিনা, ধরেন আপনি যদি একটা এসইউ এজেন্সি হন, তখন এই যে পাইছি, দেখেন এই যে দেখছেন এখানেই নাই, তালা নাই, যার জন্য সে নট সিকিউর দেখাচ্ছে। মানে আপনি যেখানে আসবেন এটা সিকিউর না। খেয়াল করছেন ব্যাপারটা? ওর কিন্তু এসএসএল তো সার্টিফিকেট নেই, একজন আচ্ছা, এই গভর্নমেন্ট বিল। সিকিউর থাকার সুবিধা কি, আর সিকিউর না থাকলে সমস্যা কি? ধরেন আমি এই যে পেজটা যে সিকিউর না, এখানে কি হইতে পারে, ধরেন উনি যদি স্প্যামার হয়, তারপরে যে বাগ, তারপরে এরকম, তারপর হচ্ছে ধরেন হ্যাকার যদি হয়, হ্যাঁ, ওরা খুব সহজে আপনার সাইট ইউজ করতে পারবে। আবার আমরা ধরেন এই সাইটে ঢুকলাম, এখানে যদি স্প্যামার থাকে, ইজিলি আমাদের এই যে আমাদের পিসিটা, আমাদের ল্যাপটপটা বা আমাদের কম্পিউটারটা খুব ইজিলি আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, ঠিক আছে, এরকম। তো এর জন্য আসলে ধরেন আমি কোন সার্চ ইঞ্জিন ইউজ করে একটা সাইটে ঢুকলাম, সাইটে ঢোকার পর আমি ক্ষতিগ্রস্ত হলাম, তখন কি আমি ওই সার্চ ইঞ্জিনটা ইউজ করবো বলেন? অবশ্যই করবো না। তো জি না। এইসব সার্চ ইঞ্জিন ওয়ালা কি করে, যেসব সাইট গুলো আসলে এরকম সিকিউর না, ওই ধরনের সাইট গুলোকে সে র্যাঙ্কিং দিতে চায় না, বা দিতে চায় না, না মানে দেয় কম, ঠিক আছে, এরকম। আচ্ছা, এই যে টার্মস অফ প্রাইভেসি পেজ, এটাও কিন্তু থাকতে হয়। ডুপ্লিকেট মেটা ইনফরমেশন সাইট, না ওই পাশে। তারপর হচ্ছে মোবাইল অপটিমাইজ। আচ্ছা, মোবাইল অপটিমাইজটা বর্তমান যুগে খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমরা কিন্তু একটা সাইডে যদি 100% ধরেন 100 জন মানুষ একটা সাইডে প্রবেশ করে, দেখা গেছে 65% বা 70% মানুষ মোবাইল থেকে ইউজ করেন, ডেস্কটপ বা ল্যাপটপ থেকে কিন্তু কমই আসেন। সো আমাদের সাইটে এমন ভাবে রেডি করতে হবে যেন আমাদের সাইটে মোবাইল ফ্রেন্ডলি হয়। মোবাইল ফ্রেন্ডলি কেমন দেখেন, ধরেন আমি এই সাইটটা যদি এরকম করি, দেখছেন খুব ইজিলি আমরা ইউজ করতে পারতেছি। এই যে এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। মোবাইলে ঠিক এইভাবে ভাষণটা আসবে, আপনার মেনু বারটা এখান থেকে দেখাবে। রেসপন্সিভ হইতে হবে আর কি। রেসপন্সিভ হইতে হবে, রেসপন্সিভ তো আমরা দেখি। আর এটা হচ্ছে মোবাইল যে ভার্সনটা, ঠিক আছে, মোবাইল যে ভার্সনটা দেখেন, মোবাইল ভার্সন থেকে আমরা খুব ইজিলি এটা ইউজ করতে পারতেছি। এরকম আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি ধরেন এরকম হয়, আর দেখছেন এখানে বারটা এরকম, আর মোবাইলে বারটা হচ্ছে অন্যরকম হয়ে যায়। তো অবশ্যই আপনার নাইদ ভাই, আপনি মোবাইলে পিসিতে মোবাইল সিস্টেম আনলেন কিভাবে? এই যে যে কোনো সাইটটা এই যে এটাই করবেন, এটা চেপে ধরেন যদি আপনার সাইটটা এরকম হয়, ধর এরকম থাকলো, ছোট করার পরে আপনি এরকম আনলো, হ্যাঁ, ও, তখন আপনি কি করবেন, এটাকে চেপে সর্বশেষ পর্যন্ত নিয়ে আসবেন। যে সর্বশেষ পর্যন্ত নিয়ে আসবেন, নিয়ে এসে দেখবেন এই লেখাগুলো ভাঙছে কিনা। দেখেন লেখাগুলো কি ভাঙছে? ভাঙে নেই, না। সুন্দর করে আছে, এবং আপনার সুন্দর করে দেখাচ্ছে। আপনি সর্বশেষ এইভাবে যদি আসেন, তখন মোবাইল ভার্সনটা চেক করতে পারবেন না। সর্বশেষ লাস্ট পর্যন্ত আনবেন, যতটুকু পর্যন্ত আনা যায়। দেখছেন আমারটা আর আনা যায় না, আবার ও, যদি এদিকে নিয়ে যাবে, এই যে সর্বশেষ ও, পর্যন্ত এসে দেখে নেবেন। এখন আপনি খেয়াল করেন, আপনি যদি এই সাইটটা মোবাইল থেকেও ঢুকেন, ঠিক সেম এরকম ভাবে দেখাবে, ও, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। ঠিক আছে ভাই। ওকে, দেন আমাদের নেক্সট কাজ কি? আচ্ছা, ইউটিউবের কথা বলা আছে। ইউটিউবটা হচ্ছে কি, ধরেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আমরা শুধু ইউটিউব না, আমরা সবগুলা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবো। আমি এত আপনাদেরকে সোশ্যাল মিডিয়া ক্লাস করার সময় বলছিলাম, ধরেন আমাদের কাছে যদি নতুন কোনো প্রোডাক্ট আসে, আইটেম আসে, বা কোনো কোম্পানি আসে, আমরা কি করি, সমস্ত সোশ্যাল মিডিয়াতে সার্চ করে দেখি না, যে হয়তো এই ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, খুঁজি যে আসলে এই কোম্পানির অস্তিত্বটা আছে কিনা। আর আমাদের র্যাঙ্কিং এর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে এক্সিস্টেন্স থাকার অনেক ইম্পর্টেন্ট। আমরা সমস্ত সোশ্যাল মিডিয়া আমরা কভার করবো, সবকিছু আচ্ছা করবো। নাইদ ভাই, ইউটিউবের সাথে গুগলের সম্পর্ক কি? আমি ইউটিউবে ভিডিও দিলাম, তাতে গুগলের র্যাঙ্কের সাথে কি আসতেছে? আচ্ছা, এখানে দেখেন আপনি এক্সিস্টেন্সের ব্যাপারটা, ধরেন আপনি যখন স্থায়ী বিজনেসম্যান হবেন, ধরেন আপনি আপনার কি যেন বলে, এই যে সাইটগুলো, সার্চ ইঞ্জিন কেন আপনাকে সামনে নিয়ে আসে, সেটা জি। হচ্ছে আপনি যখন একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করেন, হ্যাঁ। তখন
ওই সাইটটাই আপনার কাছে সর্বশেষ ফার্স্ট পেজে নিয়ে আসে, যে সাইটটা সর্বোচ্চ বেশি ইনফরমেশন শেয়ার করছে। যে আপনি ধর একটা কিছু লিখে সার্চ করেন, ধরুন আপনি একটা কিছু বলেন, তো একটা কিছু বলেন যে আপনি সার্চ করবেন, এরকম কিছু বলেন, বলেন না। নিউ মুভি। মুভিতে পড়ে রয়েছে, নতুন কিছু বলেন। ধরেন মনে আসলো যেটা ফার্নিচার আসলো, হ্যাঁ। ফার্নিচার। এখন দেখেন গুগল কি করবে, এই রিলেটেড সবচেয়ে বেশি যে আসে কাছাকাছি আসে মনিহার সিনেমা হল, আচ্ছা বাংলাদেশ কি সে লোকেট করছে, দেখেন নাদিয়া ফার্নিচার। তারপরে আচ্ছা, এখানে তো কোনো ইউটিউব আসেনি। শেষ করি, আপনার আমার কথা তো শেষ হয়নি। আচ্ছা এখানে ইউটিউব আসাটা ফ্যাক্ট না, এই যে দেখছেন ইউটিউব আইসা, আপনি তো আপনি শেষ পর্যন্ত আসি আপনার কোয়েশ্চেনটা পেয়ে যাবেন আমার কথায়। আচ্ছা ঠিক আছে। এখানে দেখেন এই যে ফার্নিচার লিখে সার্চ করছি, দেখেন এখন সে কিন্তু এই যে ফার্নিচার রিলেটেড কোনো কিছু আছে, দেখেন তো এখানে কোনো মুভি যে সে কিছু আছে, না। ওয়েবসাইট কি কোনো মুভি রিলেটেড কোনো কিছু আছে, আনে নাই। তাহলে কি আপনার এই কিওয়ার্ডের সাথে আপনি এরকম একটা কিওয়ার্ড লিখছেন, এই কিওয়ার্ডে যত ইনফরমেশন পাবেন ওই এরকম যারা ভালো করে লিখছে তারাই তাদেরকে সামনে রাখছে, ঠিক না? এখন আপনি একটা সাইট তৈরি করলেন, আপনি একটা তৈরি করলেন, এখন আপনার কতটুকু আপনি ইনফরমেশন আসলে ইয়েকে দেন, ট্রাফিককে দেন, বা কতটুকু ইনফরমেশন আপনি ইউজ করেন যেটা হচ্ছে সবার কাজে লাগবে। এখন আপনি ওয়েবসাইটে ইনফরমেশন ইউজ করেন, আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনার সেখানেও আপনি ইনফরমেশন শেয়ার করেন, তারপরে আপনার ইনস্টাগ্রাম আছে, আপনি লিঙ্কডইন আইডি আছে, তারপর হচ্ছে আপনার টুইটার আছে, সমস্ত জায়গায় ইউটিউব আছে, আপনি সমস্ত জায়গায় আপনার এই ফার্নিচার ইনফরমেশনটা শেয়ার করেন। আরেকটা ভাই হচ্ছে মনে করেন সাগর মাহমুদ ভাই, ওনারও একটা ফার্নিচারের বিজনেস আছে, কিন্তু উনি শুধু ওয়েবসাইটই আছে। তো এখানে দেখেন কে আগে আছে বলেন তো, এই দুইজন ব্যক্তি ক্ষেত্রে কে আগে আছে? আপনার সমস্ত প্রথম সোশ্যাল জন, মিডিয়া যে প্রথম জন যে কে সমস্ত আগে আছে। কিছু ইউজ করে। তাহলে আপনার চোখে তো প্রথম জন আগে আছে, তো জি গুগল ঠিক যার অস্তিত্বটা বেশি, যে সব জায়গায় ইনভলভ বেশি থাকে, তাকে গুগল র্যাঙ্কিং ক্ষেত্রে প্রাধান্য দেয়, ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, বাকি এগুলো যেগুলো আছে, আচ্ছা এগুলো আমরা আচ্ছা সরাসরি নাইত ভাই, যেগুলো পয়েন্ট আউট করে রেখেছেন, এগুলো কি সবগুলো বোঝার দরকার নাই? আমি যেগুলো আপনাকে পয়েন্ট আউট করে রাখছিলাম, এটা হচ্ছে কি, আমি যখন এই ফাইলটা নামাইছি তখন প্রত্যেকটা তো আমার পড়া লাগছে, তো পড়ে হ্যাঁ। পড়ে এই আমি একটু রিমার্ক করে রাখছিলাম, এই জাস্ট, আর কিছু না। আর বাকিগুলো যেগুলো রিমার্ক করছি কম, এটা হচ্ছে কি ওইগুলো আমরা অনেক কিছু আছে, ধরেন এই যে অ্যাফিলিয়েট লিংক আছে, রিডিং লেভেল আছে, তারপর হচ্ছে এইচটিএমএল, এইগুলো দেখেছে আমি আপনাকে বলে গেলাম, এখন আপনি বুঝতে পারবেন না, বাট আমি যখন ক্লাস করাবো তখন এই জিনিসগুলো সামনে আসবে। ও কিন্তু আমি আচ্ছা। এখন আপনাকে জানাচ্ছি যেগুলা আপনি যখন শুরু করবেন, শুরু করার আগে আপনাকে কোন কোন মেথড গুলা ইম্পর্টেন্ট রাখতে হবে, সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু মেইনলি আসলে বেশি ইম্পর্টেন্ট রাখবেন কোনটা, সেগুলো নিয়ে একটু বেশি আলোচনা করতেছি, ঠিক আছে? ঠিক আছে ভাই। আর ওকে। দেখেন আমি এখানে প্রায় 200টা টপিক, খেয়াল করেন, 200 কোথাও তো দেখলাম 200 এর উপরে, 200টা টপিক, তো 200টা টপিক নিয়ে যদি আলোচনা করি আমার তো 1.5টা ক্লাস লাগবে সবকিছু বুঝে আসতে, আবার দেখা গেছে কিছু কিছু জিনিস আপনারা বুঝবেন না, তাই আমি আসলে এমন জিনিস আলোচনা করতেছি যে জিনিসগুলা সাইট শুরু করার ক্ষেত্রেই প্রয়োজন, মানে শুরুর ক্ষেত্রেই প্রয়োজন। আর মাঝখানে যেগুলো প্রয়োজন ওগুলো তো আমরা রাখতেছি, ওগুলো তো আমরা ক্লাসেই দেখাই দিব। এই যে সাইট লেভেল সোশ্যাল সিগন্যাল, যেটা একটু আগে আলোচনা করলাম, এগুলা মোটামুটি নাম্বার অফ গুগলস, আচ্ছা পিন্টারেস্ট পিনস, এই যে দেখছেন সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করছে, তো আমরা সোশ্যাল মিডিয়া ব্যাপারটা, এই যে ফেসবুকের লিংকস, অথরিটি অফ টুইটার, দেখছেন সবগুলাই আসছে, অথচ আমি এক কথায় সব শেষ করে দিছি এই। আচ্ছা যারা যারা আসতে যাচ্ছে একটু অ্যাডমিট করে দেন, ইমেজ রেজাল্ট জি নাইত বার, ভাই, আমি সবাইকে অ্যাড করে দিচ্ছি। লোকাল, আচ্ছা এই মোটামুটি এগুলো আমাদের লাগবে না, এগুলো আমরা ক্লাস করার সময় লাগবে, হ্যাঁ, যখন আমরা দেখাবো। আচ্ছা এখন এখন আমরা নেক্সট কি ক্লাস, আমরা নেক্সট আমাদের নেক্সট টপিকটা হচ্ছে, ধরেন আচ্ছা এখানে দেখি, ডোমেইন ফ্যাক্টর বললাম, পেজ লেভেল বললাম, সাইট লেভেল বললাম, ব্যাকলিংক ফ্যাক্টরস, আচ্ছা ব্যাকলিংকটা আমি সরাসরি দেখাতে চাচ্ছি, ইউজার ইন্টারফেকশন, স্পেশাল গুগল অ্যালগোরিদম। আচ্ছা গুগল অ্যালগোরিদম হচ্ছে কি, যে আসলে গুগলের নির্দেশনা, যে আপনি গুগলের নির্দেশনা অনুযায়ী ই করছেন কিনা, কাজ করছেন কিনা, বা আপনার সাইটের সমস্ত ইম্পর্টেন্ট গুগলের, গুগল যেরকম চাচ্ছে ওরকম দিচ্ছেন কিনা, এটাই হচ্ছে গুগল অ্যালগোরিদম। ব্র্যান্ড সিগন্যাল, অন সাইট, ওয়েব স্প্যাম, অফ সাইট ওয়েব স্প্যাম, এটা আসলে আমরা সরাসরি দেখাবো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আরেকটা জিনিস আলোচনা করি, সেটা হচ্ছে ধরেন আমরা এই ডোমেন হোস্টিং এর ব্যাপারটা তো সবাই জানেন না, ডোমেন ব্যাপারটা বললাম, হোস্টিং এর ব্যাপারটা তো বলা হয়নি। আচ্ছা আমরা যখন একটা বিজনেস চালু করতে চাই অফ পেজে, জি ভাই। অফ পেজে না মানে অফলাইনে, মানে সচরাচর এতদিন যেটা দেখে আসছি, আমরা যখন একটা কি করি, আমরা একটা নেম সিলেক্ট করি, তারপর ওই নেমের উপর আমরা একটা রেজিস্ট্রেশন করি, তারপর কি করি, তারপর হচ্ছে উম, যে লাইসেন্স করি, লাইসেন্স করার পরে কি করি বলেন তো, সবকিছু প্রসেস শেষ, এখন বিজনেস চালু করার জন্য নেক্সট কি করি আমরা,
দিক অসুবিধা নেই। কি করি? নাহিদ ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। আমি তো আর নতুন করে কথা বলিনি, আমি আপনাদেরকে একটা কোশ্চেন করছি, কোশ্চেন আনসার দেন। আচ্ছা কই আনসার করেন। রেজিস্টার করতে হয়, তারপর ভাই আমাদের দোকানের স্পেস লাগে, পজিশন লাগে আর কি। স্টোরেজ। আচ্ছা হ্যাঁ, বান্না ভাই যেটা বলছেন, আমাদের একটা স্পেস লাগে। আমরা যখন একটা দোকান নিব, দোকান নেওয়ার পর আমাদের বিজনেসটা চালু করার জন্য একটা স্পেস প্রয়োজন হয়। ঠিক অনলাইনেও আমাদের ঠিক সেম, আমাদের একটা স্টোরেজ, হ্যাঁ স্টোরেজ বা স্পেস, আমাদের একটা স্পেসের প্রয়োজন হয়। তো আমরা এখানে স্পেসের জন্য আমরা কি করি, আমরা একটা ডোমেন কিনতে হয়, ডোমেন হচ্ছে ওই নেমটা কিনতে হয়, এবং স্পেসের জন্য আমাদের হোস্টিং কিনতে হয়। এই হচ্ছে আমাদের হোস্টিং, ডোমেন এবং হোস্টিং। আচ্ছা, আমরা এখানে তিনটা সাইট আমরা ইউজ করবো এখন। একটা হচ্ছে ইনস্ট্যান্ট ডোমেন, তারপর হচ্ছে লিঙ্ক ডোমেন সার্চ, আচ্ছা একটা মিনিট আমি একটু স্টপ শেয়ার করলাম। ঠান্ডা লেগে যাচ্ছে প্রচুর। আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার এখন? জি না নাহিদ ভাইয়া, দেখা যায় না। ভাই আপনার কি খবর? আপনাকে তো অনেকদিন ধরে পাই না। শোন ভাই, আচ্ছা এখানে আমরা তিনটা সাইট নিলাম। এটা হচ্ছে ইনস্ট্যান্ট ডোমেন সার্চ, আর একটা হচ্ছে লিঙ্ক ডোমেন সার্চ, আর একটা হচ্ছে ডোমেন হুইল। আমরা একটু খেয়াল করি, ডোমেনের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক রিসার্চ করে নাও লাগে। আমরা দেখাইছিলাম না যে একটা নাম যখন নিব তখন আমরা খেয়াল করব যে আসলে এই ডোমেন নেমটা এর আগে কোথাও ইউজ হয়েছে কিনা বা ব্যান খাইছে কিনা। তারপর একটু রিসার্চ করা লাগে। কেমন রিসার্চ করা লাগে? একটা সবকিছুর ক্ষেত্রে যখন আপনি শুরু করবেন, নেমটা অনেক ইম্পর্টেন্ট। সবার আগে নেম সিলেকশন করাটা অনেক ইম্পর্টেন্ট। যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে আছেন তারা হয়তো আরো ব্যাপারটা আরো বুঝতে পারবেন যে একটা কোম্পানি শুরু করার ক্ষেত্রে নেমটা কতটুকু গুরুত্বপূর্ণ। ঠিক অনলাইনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা নেম সিলেকশনের ক্ষেত্রে। দেখা যাচ্ছে একটা অ্যাট্রাকটিভ নেম আপনাকে অনেক বিজনেস ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য অনেক হেল্প করে। আর এখানে আমরা আমরা অনলাইনে যেমন একটা অ্যাট্রাকটিভ নেম খুঁজবো, সেখানে হচ্ছে তার সাথে পাশাপাশি আমাদের এমন একটা নেম খুঁজে বের করতে হবে যেটা অনেক অ্যাট্রাকটিভ, প্লাস আপনার ছোট সংখ্যা। ধরেন ধরেন যদি বলি এ বুক স্টোরি, এখানে এ তারপরে বি ডাব্লিউ কে বুক, এভাবে এভাবে যদি আমরা কাউন্ট করি তাহলে 9টা বা 11টা সংখ্যা হবে। তো আমরা চেষ্টা করবো যে অ্যাটলিস্ট 15 থেকে 16-র মধ্যে হয়ে যায় এরকম একটা ডোমেন নেম সার্চ করে খুঁজে বের করব। ধরেন আমরা এখন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের একটা ডোমেন নেম প্রয়োজন। তো আমরা একটা আইডিয়া বের করেন, তো ধরুন আমরা কি বিজনেস শুরু করতে পারি, আমরা কি বিজনেস করতে পারি, একটা আইডিয়া বের করেন। সবাই, একজন না কিন্তু, আমি সবাই কি বলতেছি। আশিক ভাই একটা আইডিয়া বের করেন, ধরুন আমরা একটা বিজনেস চালু করবো সবাই মিলে। ধরুন এই বেসটা নিয়ে একটা বিজনেস শুরু করবো। এখন কি হইতে পারে আমাদের বিজনেসটা শুরু করবে, আমাদের কি বিজনেস হইতে পারে শাহিন ভাই? গার্মেন্টস এর বিজনেস করতে পারি আমরা। দ্যাটস নতুন কোন ড্রেস কালেকশন আসলে ওগুলো আমরা ওই ওয়েবসাইটে দেখাবো। আর কি কারো কোনো আইডিয়া আছে? আশিক খান ভাই কিছু বলবেন? স্যার ইলেকট্রনিক্স এর বিষয়ে, স্যার ইলেকট্রনিক্স এর যন্ত্রপাতিগুলো আছে স্যার, এগুলো নিয়ে বিষয়ে স্যার শখ আছে। ভাই আচ্ছা, ধরেন আমরা ইলেকট্রনিক্স বা গার্মেন্টস নিয়ে কাজ করব সাপোজ। এখন গার্মেন্টস যদি নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের কি নাম আসতে পারে? গার্মেন্টসে কি নাম দিব বলেন তো? এটা একটু কঠিন হয়ে যায় না? ধরেন আমরা একটু সময়ের কারণে ড্রেস একটু অল্প কালেকশন আর এই টাইপের মনে করেন। ড্রেস কালেকশন। কে বলছে? গাড়ি সেক্টরে অটো হ্যাভেন,
হ্যাঁ দেওয়া যায়। ধরেন আমরা আসলে দেখাই, ধরেন আপনি আপনাদের ইচ্ছা অনুযায়ী সার্চ করবেন। এখন ধরেন সাপোজ ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি, এখন আমরা কি লিখবো? ধরেন ইলেকট্রনিক্স আইটেম না, ধরেন আমাদের একটা কোম্পানির নাম হবে ইলেকট্রনিক স্টোর, সাপোজ এরকম ILECTRONICELS, ইলেকট্রনিক স্টোর, ও আর ইলেকট্রনিক স্টোর। আমরা একটা আইডিয়াটা বের করবো, দেখি কি হয়। একটু কপি করে নিলাম, এটা আমরা সব জায়গায় সার্চ করবো। ধরেন লিঙ্ক ডোমেনে দিব, তারপর হচ্ছে এখানে দিব। আমরা একটু কি করব, ধরেন আপনার কাছে একটা বায়ার ভালো একটা নাম চাচ্ছে, আপনার ক্ষেত্রে হইতে পারে, আপনার বায়ারের ক্ষেত্রে হইতে পারে, সেই ক্ষেত্রে একটা ভালো একটা নাম চাচ্ছে, গোডেরি আসলো কেন? ওকে ডান। আমরা এখানে দেখেন এখানে কি হবে, এই এই তিনটা সাইট কি কাজ করবে। কারণ আপনি আসলে আইডিয়া পাচ্ছেন না কি শুরু করবেন, কিন্তু আপনারটা আপনারটা ইলেকট্রনিক বা আপনারটা গার্মেন্টস কিংবা আপনারটা হচ্ছে গাড়ি নিয়ে কাজ করবেন অটোমেটিক, কিন্তু আসলে এর আশেপাশে কি দিবেন সেটা নিয়ে চিন্তা করতে হবে। এখন এখানে দেখেন সে অনেকগুলো আইডিয়া দিয়ে দিবে। ধরেন ডট কম এর ক্ষেত্রে ইলেকট্রনিক স্টোর ডট কম ওকে আছে, ইলেকট্রনিক্স স্টোর ডট নেট আছে, ওআরজি আছে, ওকে ইউকে ডট কম আছে। আচ্ছা, তারপর শপ আছে, ইলেকট্রনিক শপ, এই নামটা সুন্দর। ইলেকট্রনিক স্টোর আছে, তারপরে ডট 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 আরো অনেক আছে। এখানে দেখেন মাই ইলেকট্রনিক স্টোর, ইলেকট্রনিক ওয়েব, ইলেকট্রনিক ডট ডট, এরকম অনেক আইডিয়া দেওয়া আছে। আমরা এখান থেকে থেকে খুঁজে খুঁজে প্রজেক্ট পোর্ট টুল, ইলেকট্রনিক স্টোর টুল, ওআরজি, ডিরেক্ট ব্লগ, স্টোর ইনফো, ইলেকট্রনিক স্টোর। আচ্ছা, মোটামুটি সবাই আর কি এরকম। এখান থেকে আপনার কি করবে, আইডিয়া নিব, আইডিয়া নিয়ে নিয়ে সুন্দর একটা নাম খুঁজে বের করবো। আচ্ছা, এখানে নেট ইনফো ব্লগ ওআরজি না, আমাদের আসলে আমরা শুধু ডট কম নিয়ে কাজ করবো, কারণ ডট কমটা একটু মানে খুব বেশি না, অল্প একটু সুবিধা পাবেন ইয়ের ক্ষেত্রে, র্যাঙ্কিং এর ক্ষেত্রে, বা দেখতে ব্যাপারটা মোটামুটি একটু ভালো লাগে। আচ্ছা, ধরেন সাপোজ আমরা অনলাইন স্টোরে পাইলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা তো ডোমেন, আমরা নেম কি করব, এই ডোমেন নেমটাও কিনতে হবে, আমাদের একটা হোস্টিংও কিনতে হবে। এক্ষেত্রে আমি যেহেতু আপনার নিউ কামার বা নতুন, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রিফার করবো যে আপনারা এই সময় নেম চিপ থেকে কিনবেন। আরো অনেক কোম্পানি আছে ডোমেন সেল করে। গোডেডি। গোডেরি আছে, হ্যাঁ গোডেরি আছে, ব্লু হোস্ট আছে, তারপরে হর্স গোস্টার আছে, তারপর এই যে গোডেরি, ওই যে ভাই নেম চিপ। চিপ আছে, হ্যাঁ। তারপর বাংলাদেশে অনেকে বাংলাদেশেও প্রিফার করেন। বাংলাদেশে একটা বিজনেস করে একজন ব্যক্তি আছেন, একজন হোস্ট, ওরা মোটামুটি বাংলাদেশে সেলার করে। দেখেন আমরা ধরেন এই যে নেম চিপে আসছি, এখানে দেখেন সব ইংলিশে ব্যাপার স্যাপার। আর একজন হোস্ট আপনি বাংলায় একটা সুবিধা পাবেন, ধরেন আপনার যদি কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, আপনি হয়তো বাংলায় আলোচনা করতে পারবেন। এই যে বাংলাদেশের নাম্বার দেওয়া আছে, 9 AM to 9 PM, সকাল 9টা থেকে বিকেল 9টা পর্যন্ত, সবকিছু বাংলায় বলা, হ্যাঁ এখানে বাংলায় দেওয়া আছে। সো আপনি যদি বাংলাদেশ থেকে নিতে চান, এরকম বাংলাদেশি কোন সাইট থেকে নিতে চান, তবে আমি আপনাদেরকে প্রিফার করবো এরকম বাংলাদেশে আসার দরকার নেই। ওরা ভালো প্রথম দিকে ভালো সার্ভিস দিচ্ছে, এখনো দেয়, তবে বেস্ট হবে আসলে ওনারাও একজন থেকে আইনে তারপর সেল করে। আমার সবচেয়ে বেস্ট হবে নেম চিপটা নেওয়ার জন্য, আমরা যেহেতু প্রথম দিকে আছি। আচ্ছা, এখানে এসে কি করবো, ধরেন আমরা অনলাইন স্টোর না ইলেকট্রনিক স্টোরটা সিলেক্ট করলাম, সাপোজ টু বি, ধরেন সিলেক্ট করে এটা হচ্ছে ডট কম লাগবে আমাদের। আমরা এখানে একটু সার্চ করবো কি কন্ডিশনে আছে, আমি একটু দেখি। অশোক ডেট করলে ভালো লাগে না, ইলেকট্রনিক্স স্টোর। আচ্ছা, এখানে দেখেন এই ডোমেনটা আমরা কিনতে, আচ্ছা দেখি কয়টা ওয়াট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, ঠিক আছে। ইলেকট্রনিক স্টোরটা আমরা $8.5 লাগবে আমাদের ইয়ারলি কিনতে, এবং আমাদের প্রতি বছর এটাকে ডোমেন হিসেবে চার্জ দিতে হবে $8.5। ধরেন আমরা যদি ইলেকট্রনিক দিই, ইলেকট্রনিক ডট কম, আচ্ছা দেখেন এই নেমটায় আমরা কিনতে পারবো না। যদি আমরা কিনতে হয় এটা আমাদেরকে মেক অফার করতে হবে, মানে যার কাছে আছে তাদেরকে আমাকে এই জিনিসটা অফার দিতে হবে, দেখো আমার এই এটা খুব ভালো লাগছে, তুমি আমার কাছে সেল করে আমি তোমাকে এরকম দিব। হ্যাঁ, সর্বনিম্ন আপনার মিনিমাম $200 আপনাকে ই করতে হবে। এছাড়া ধরেন আরো খুব ভালো নাম যদি খুঁজি, ইলেকট্রনিক শপ বা ইলেকট্রনিক স্টোর, ধরেন ইলেকট্রনিক্স, আমাকে স্টোর বানানো বলে হয়েছে STORE, STORE, ইলেকট্রনিক, ইলেকট্রনিক, আরে আমি বানান বলেছি, আপনাদের খেয়াল করবেন নি, ইলেকট্রনিক,
এটাও তো নিয়ে যাবেন না। এটাও নেওয়া যাবে না, এখানেও দেখেন এটা প্রিমিয়াম, এটা আমাদেরকে, আচ্ছা আমাদের দেখেন এই এটাকে কি দেখছেন, আমাদের তো এটা বানান ভুল হয়েছিল, বানান ভুল কিন্তু নেওয়া যাবে না, সাবধান, এই ভুল করা যাবে না, আমার বানান ভুল হয়ে গেছে, আপনার এই ক্ষেত্রে অনেক মানে অ্যালার্ট থেকে খুঁজে খুঁজে নেবেন, কোনোভাবে ভুল করা যাবে না। দেখেন ইলেকট্রনিক স্টোর ডট কম, এটা প্রিমিয়াম লেভেলের একটা ডোমেইন নেম, এটা যদি আমাদের কিনতে হয়, দেখেন আমরা যদি মেক অফার করি, তাহলে তাকে সর্বনিম্ন অফার করতে হবে $12,219 অফার করতে হবে মিনিমাম। যে এখানে ক্লিক করেন, ধরেন যে এই অ্যামাউন্ট 12,000 রিকোয়ার্ড, মানে আপনি যদি ধরেন 10,000 যদি দেন, সে নিবে না, 1,000 নিলেও নিবে না, 10,000 নিবে না, 1,00,000 নিবে, 1,00,000 তো নিবেই। তো ব্যাপারটা খেয়াল করতে পারতেছেন যে একটা ইউনিক একটা নেম আপনি যদি নিয়ে চিন্তা করেন, তাহলে আপনাকে $12,000 তাকে অফার করতে হবে, যদি সে তো $12,000 দিবে না, সে $13,000 যদি ডলার লাগে, তাহলে আপনি চিন্তা করেন তো একটা ডোমেনের নেম কিনতে কত টাকা লাগতেছে, কত টাকা লাগতেছে, প্রায় 9 লক্ষ টাকার মতো লাগতেছে। চিন্তা করছেন এই নামটা নিয়ে আপনি কাজ করবেন, এটার জন্য আপনি কেনার জন্য আপনাকে 9 লক্ষ টাকা লাগবে। সো ব্যাপারগুলো আসলে কতটা মানে কতটা গুরুত্বপূর্ণ ভালো একটা নেম খুঁজে বের করা বা ভালো। তারপরে দেখেন এখানে সে প্রাইস বলে দিচ্ছে ইলেকট্রনিক শপ ডট কম, এই নেমটাও কিন্তু সুন্দর, কিন্তু এটা কিন্তু আপনাকে $280 লাগবে। এই তো ইলেকট্রনিক ইলেকট্রনিক ইশপ ডট কম, দেখি তো এটা আসলে নেম চিপে কত টাকা লাগে। ইলেকট্রনিক ESHOP $280, ওর কাছেও কিন্তু $280 লাগবে। আচ্ছা বান্না ভাই বলছিলেন কাকে যেন কিনতে দিছেন, ডোমেন হোস্টিং কিনতে দিছেন, বান্না ভাই এটা কি আপনার জন্য নাকি আরেকজনের জন্য? না ভাই, আমার জন্য, আমার পার্সোনাল পোর্টফোলিও করার জন্য। কিন্তু আপনি এত একটা স্মার্ট লোক, আপনি কন্টেন্ট নিয়ে কাজ করেন, অবশ্যই আপনি যেহেতু আইটিতে যারা কাজ করে তারা সবসময় আপডেটে থাকে, তো আপনি কেন আরেকজনকে দিবেন, আপনি তো নিজেই কিনতে পারেন। ও ও সাইটটা ওই রেডি করবে আর কি, আমি ওকে ওইভাবে ডিল করছি আর কি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ডেভেলপ ওই ঠিক করে আছে। দিবে, ও কেনা কেনা থেকে শুরু করে ডেভেলপ ওই করবে সব। কেমন খরচ হবে বান্না ভাই? এখন ও কাছে ছোট ভাই তো আমার অফিসেই থাকে আর কি, ওকে অল্প কিছু টাকা দিছি, খরচটাই দিছি আর কি, 3-4 হাজার টাকা খরচ হয় কিন্তু এরকম। ও 3,000 টাকা লাগবে তারপর ডোমেন হোস্টিং কিনতে, কিন্তু সাইট ডেভেলপ কি সে আপনাকে ফ্রি করে দিবে? হ্যাঁ ওইরকমই, আমি ওকে ওর একটা কিছু সাইট আছে, ওই সাইটটার কন্টেন্ট আমি ওকে দিব, এরকম একটা ইয়ে হয়েছে আমাদের, ও মিউচুয়াল আচ্ছা ইয়ে আচ্ছা। হয়েছে। আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি, উনি একটা বিনিময় দিবে ওই ভাইকে, ওই ভাই আরেকটা বিনিময় ওনাকে করে দিবে এরকম। আচ্ছা যেটা দেখলাম যে আমরা আসলে এরকম একটা যদি খুব ভালো একটা নেম করি, তাহলে এইগুলোর দাম কেন এত বেশি, চলো একটু দেখি এগুলোর দাম কেন এত বেশি হয়। ইলেকট্রনিক্স ইশপ, আচ্ছা অনেক ক্ষেত্রে হয় কি, ধরে এইগুলা সার্চ, এটা তো ফ্রি টুল আমাকে দেখাচ্ছে না, এখানে হয়তো 10 বা 20 ভলিউম আছে সার্চে, যার কারণে এইগুলা একটু ডিমান্ডও বেশি হয়ে থাকে, তারপরে নামটা অনেক ইউনিক এরকম। আমরা কি করবো, আমাদের মেন গোল কি থাকবে যে আমরা একটা ইউনিক নেম বের করবো, ঠিক আছে, কিন্তু সস্তা হইতে হবে। কেমন সস্তা, মানে সস্তা বলতে মানে দাম প্রাইস কম হইতে হবে এরকম। ধরেন এই যে এই ডোমেন নেমটা কিনতে হবে আমাদের $280, কিন্তু প্রতি বছর রিনিউয়াল চার্জ হচ্ছে $8.5। না না, $9.5, মানে আপনাকে প্রতি বছর $9 চার্জ দিতে হবে রিনিউ করার জন্য। আর প্রথমে কিনতে হবে এরকম, কিন্তু আমরা চাচ্ছি প্রথমে $8 দিয়ে কিনতে। তো এরকম একটা নাম দেখি খুঁজে আমরা পাই কিনা, ভালো একটা নেম। দেখেন ইলেকট্রনিক্স পিউর সি, কি লেখছি, ইলেকট্রনিক পিউর সি পার্স 3,500, তারপর হচ্ছে সবই আরো অনেক অনেক দাম, বাবারে বাবা। আচ্ছা আর এখানে কম দামে কোনো কিছু নেই, ধরেন আমরা খুঁজে খুঁজে বের করবা, ধরেন কেউ কোন ভাই যেন গার্মেন্টস নিয়ে কাজ করতে যাচ্ছিলেন, আপনার গার্মেন্টস এর ক্ষেত্রে আপনি কি যাচ্ছিলেন, ড্রেস অনলাইন, হুম ড্রেস অনলাইন নামটা কি সুন্দর হলো, একটা সুন্দর নাম বলেন, ড্রেস অনলাইন, ড্রেস অনলাইন, ড্রেস অনলাইন, ড্রেস অনলাইন। আচ্ছা যাই হোক, আপনি একটু খুঁজে টুজে ধরেন একটা সুন্দর একটা নাম বের করে নেবেন। ধরে নিলাম আমরা একটা নাম পাইছি ইয়েতে, ইলেকট্রনিক শপ
electronicseshop.com, এটা তো কিনা যাবে না। ইলেকট্রনিক মার্ট দেখি। ইলেকট্রনিক্স গ্যাজেট দিলে কেমন হয়? গ্যাজেট দিলে আপনার এটা তো ছোট হয়ে গেল না। আচ্ছা, হুম। এখানে তো গ্যাজেট বলতে আমরা কি বুঝি বলেন তো? গ্যাজেট বলতে কিন্তু আমরা বুঝি যে যে আইটেমগুলো আসলে শখের জিনিস বা এই ধরনের প্রাইস কিন্তু খুব বেশি হয় না। ধরেন আপনার যদি এরকম হয় যে আপনি আসলে এই শখের জিনিসগুলো, ইলেকট্রনিকের শখের আইটেমগুলো নিয়ে সেল করবেন, সেক্ষেত্রে হয়তো নাইস, ঠিক আছে। বাট এরকম যদি হয় না, আপনি বড় বড় ইলেকট্রনিকও সেল করবেন বা ওয়ার্ল্ড ওয়াইড সেল করবেন, তখন কিন্তু একটু বড় নাম দিয়ে দেওয়া লাগে। আচ্ছা, আমরা এখানে দেখেন একটা ভালো একটা নাম পাইছি, ইলেকট্রনিক ই মার্ট। না, আমরা যদি ই মার্ট না দিয়ে ওরা ই স্মার্ট হয়ে গেছে, ডিলিট করি ই মার্ট। এটা যদি পাই তাহলে খুব ভালো হয় আর কি। যদি আমরা তার ডোমেন হোস্টিং কিনবো না, শুধু দেখানোর জন্য দেখাচ্ছি। আর খুঁজেই বের করে দিতে অনেক টাইম লাগতেছে। এটা কি নেটের সমস্যা? আমার কথা শুনতে পান তো আপনারা? হ্যাঁ নাহিদ ভাই, শোনা যাচ্ছে, মাঝে মাঝে হয়। শুনতে পাচ্ছি। কেউ মনে হয় নাম শেয়ার করছেন, দেখি ওনার নামটা নেই। পেমেন্ট কি ভিসা কার্ড দিয়ে দিতে হবে? আচ্ছা, এটাই দেখা হচ্ছে, এখন দেখাচ্ছি। আমি দেখি সে আসতেছে, আসে না এখনো। ইলেকট্রনিক মার্ট দিই। ওরে আল্লাহ রে, $৭৫,০০০। একটা নাম পছন্দ করলাম, সেটা হচ্ছে $৭৫,০০০। চিন্তা করছেন, $৭৫,০০০, আই মিন ৬০ লক্ষ টাকার মতো। ৬০ লক্ষ নাহিদ টাকা। ভাই, এত টাকা দিয়ে ওয়েবসাইট নিয়ে কি করবো আমি? আমি তো কিছু করব না, আমি আপনি হয়তো কিছু করব না, কিন্তু আসলে যারা বড় বড় মার্কেটার, যারা বড় বড় বিজনেসম্যান, তারা কি লুফে নিচ্ছে না? আপনার কি মনে হয়, ধরেন এই যে $৭৫,০০০, সে কি শুধু শুধু দিচ্ছে? দেখেন, ঋণও করতে মাত্র $9, কিন্তু $৭৫,০০০ কিনতে লাগবে কেন? অবশ্যই ডিমান্ড আছে। ডিমান্ড না থাকলে তো হইতো না ব্যাপারটা, ঠিক আছে। নাহিদ ভাই, এখানে আপনার মিতে একটা নাম শেয়ার করছে, জাস্ট ইলেকট্রনিক। মানে যশোর ইলেকট্রনিক এরকম। হ্যাঁ, ওই যে জুম চ্যাটে। chesseelectric.com, না, এটা 2002 সালে নিয়ে নিছে। কে নিছে দেখছেন? ও, এটা তো কিনা যাবে না। আচ্ছা, জেস ইলেকট্রিক মার্ট দেই, দেখি কি হয়। জেস ইলেকট্রিক মার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমরা ধরেন সাপোজ এটা নিলাম। আচ্ছা নাহিদ আমরা ভাই, কি আপনি যে করবো? অ্যালফাবেট গুনতেছেন, এই অ্যালফাবেটের গুনার কোনো সম্পর্ক আছে যে অ্যালফাবেট বেশি কম? হ্যাঁ, আমি যে বলছিলাম শোনেন নাই, যে অ্যাটলিস্ট 15-16টার বেশি আমরা নিব না। ধরেন আমি এখানে দেখাই, কি দেখাইতাম বলেন? ইলেকট্রনিক শপ না, এই ধরেন একটা ইলেকট্রনিক শপ পাইছি, indianmart.com। এখন ওহো, কি পাঠালো সে? আচ্ছা, এখানে দেখেন ওনার নেমটা কি হয়েছে। ওনার ডোমেন নেমটা হচ্ছে, এটা কি এন না এম? এম, alami.com। আচ্ছা, এখন যদি এরকম হইতো যে alami, এখানে তো 4টা ওয়ার্ড দেখছেন, কত সুন্দর 4টার মধ্যে সে ওয়ার্ডটা ঠিক করছে। এখন যদি এরকম হইতো ওনার এই ডোমেন নেমের সাথে আরো নেম আছে, ধরেন দিলাম, কি না দেওয়া যায় বলেন তো? এ বিগ ফরেস্ট, বিগ FOREST, বিগ ফরেস্ট। ধরেন এটা যদি এরকম নাম হতো, নামটা কি সুন্দর লাগতো? দেখেন এখানে যদিও মোটামুটি আছে 15-র মধ্যে, ধরেন 20টার মধ্যে যদি হয়, এটা আপনি গুগলের র্যাঙ্কিং এর ক্ষেত্রেও সে ভালো চোখে দেখাবে না। আপনার নামই যদি হয় অনেক বড়, সেটা তো সুন্দর দেখাবে না। আপনার নাম যত ছোটর মধ্যে আপনি স্মার্ট ভাবে ফুটাই তুলতে পারেন, ওই নামগুলো বেশি স্মার্ট। আপনি দেখেন নেম চিপের ক্ষেত্রে দেখেন, ধরেন কি যেন একটা নাম দেখাইছিলাম একটু আগে, যে আসলে অনেক দাম, যে 75,000। ইলেকট্রিক ই মার্ক। স্মার্ট স্মার্ট ছিল। না, আশিক খান ভাই যেটা বলে ইলেকট্রনিক ইমার্ট, ওইটাই। এটাই তো ইলেকট্রনিক ই মার্ট। ইলেকট্রনিক আসে না কেন? 75 আসে না কেন? ইলেকট্রনিক ই মার্ট, এটাই তো ছিল মনে হলো। আচ্ছা, আমি যেটা দেখাইতাম, কি দেখাইতাম, যে ওই নামটা আরো ছোট এবং স্মার্ট। আচ্ছা, আরেকটা নাম কি দেখাতে গেছিলাম? থাক, লাগবে না, আমরা এটাই কাজ করি। jesilectronicmart.com, সাপোজ আমরা এটাই নিলাম। হ্যাঁ, এটা 10-15-এর মধ্যে আছে, যদিও এটা নামটা একটু বড়, সুন্দর হয়নি নামটা।
আমরা আমরা যারা আসলে এরকম নেম নিয়ে কাজ করব আমরা হয়তো দুমদাম করে ফেলি, বাট আসলে দুমদাম করার কোনো ওয়ে নেই, অনেক সার্চ করতে হয়। ধরেন আমরা রিসেন্টলি আপনাদের এখানে ক্লাস নেওয়ার আগে আমাদের একটা কোম্পানিতে একটা নামের ক্ষেত্রে ছিল, ওইখানে আমরা সময় নিয়েছিলাম 13 দিন। 13 দিন সময় নিয়ে আমরা একটা নেম খুঁজে বের করে দিয়েছিলাম, খুব স্মার্ট একটা ওয়ে। আচ্ছা, আমরা কি করবো, এটা যখন আসার পরে আমরা এখানে ক্লিক করবো, দিচ্ছে না কেন? এই যে অ্যাড টু কার্টে দিব, অ্যাড টু কার্টে দেওয়ার পর দেখেন এক ভাই যেন প্রশ্ন করছিলেন, আপনি পেয়ে যাবেন আনসারটা। আচ্ছা, এখানে দেখেন এটা কিনবো, সে বলতেছে তুমি যখন কিনবা এটা তোমার $8 লাগবে, $8 এত সেন্ট লাগবে এক ইয়ার, মানে 1 বছরের জন্য। আর এই যে আমরা বলছিলাম না এসএসএল, এই যে দেখেন এসএসএল, যে তুমি সাইট সিকিউরিটি মেড সিম্পল, মানে আপনার সাইট সিকিউরিটির জন্য এটা প্রয়োজন। এটা প্রথম বছর $4 নিচ্ছে, কিন্তু পরবর্তী বছর আসলে $4 না, এটা কি আপনার প্রতি বছর ওরা সার্ভিস চার্জ নেয় $8 না $9 মতো করে, প্রথম বছর থেকে হয়তো আপনাকে ফি দিচ্ছে। আচ্ছা, এই তো গেল আমাদের সাইট সিকিউরিটি আর হচ্ছে ডোমেইন নেম। এখন আমাদের কি লাগবে বান্না ভাই? এখন আমাদের কি লাগবে? এখন লাগবে আমাদের একটা স্পেস লাগবে, হোস্টিং। হ্যাঁ আমাদের একটা হোস্টিং লাগবে, যেটাকে আমরা হোস্টিং বলি। এই হোস্টিং এর ক্ষেত্রে আমরা কি করব, একটা স্পেস নিব। দেখেন ওয়েব হোস্টিং দিচ্ছে $8 প্রতি মান্থ। একটু কোন ভাইয়ের কাছ থেকে যেন সাউন্ড আসতেছে, ক্যাপ্টেন সাহেব একটু দেখেন। দেখি কই থেকে আসে। আচ্ছা, এখানে দেখেন এই ওয়েব হোস্টিং যদি আপনি ওনাদের সার্ভিস নিতে চান তাহলে প্রতি মাসে $8 মানে প্রায় $9 দিতে হবে। যদি $9 দিতে হয় তাহলে এক বছরে কত টাকা দিতে হচ্ছে আপনাকে? কত ডলার? $8 করে হলে হয় 96 না? 96 4 5 প্রায় 105 বা 104 এরকমের মতো। তো $100 দিতে হবে আপনি ওয়েব হোস্টিং এর জন্য, প্লাস হচ্ছে এখানে যদি $8 হয়, ধরেন 105 আর 8 হচ্ছে ধরে নিলাম সব মিলাই সাইট সিকিউরিটি $120। আই মিন প্রায় $10 দেওয়া লাগতেছে আপনাকে ডোমেন হোস্টিং এর ইয়ের জন্য। ব্যাপারটা বুঝতেছেন কস্টিং গুলা কোথায়? এই তো শুরু কস্টিং এর আমাদের। আচ্ছা, আরেকটা আছে ওয়ার্ডপ্রেস হোস্টিং, এটা হচ্ছে শেয়ার হোস্টিং। এটা দেখেন, এটা ওনারা বছরে মাত্র $22 দিচ্ছে। এটা হচ্ছে কি এখানে দেখেন লেখা আছে 10 GB স্পেস, সে মাত্র 10 GB দিবে এর জন্য, এবং ব্যাকআপ দিবে, আর এর জন্য সে মাত্র $22 নিচ্ছে। আর এই ওয়েব হোস্টিং আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন। তো আমরা প্রথম দিকে হয়তো আমাদের এত লাগবে না, আমাদের অনেক ওয়েব স্পেস লাগবে না, 1 বছরের মাথায় আমাদের এত বেশি স্পেস লাগবে না। আমরা কি করব, এই ওয়ার্ডপ্রেস হোস্টিং নিয়ে কাজ করব। কেন কাজ করব? কারণ আমাদের দেখা গেছে যদিও আমাদের অনেক স্পেস লাগে 2 বছরের মাথায় বা 3 বছরের মাথায় লাগে, তখন আমরা এই হোস্টিংটা চেঞ্জ করে নিব, অন্যান্য প্ল্যাটফর্মে আমরা নিয়ে নিব, যেই প্ল্যাটফর্মটা একটু বেশি পাওয়া যায়। ঠিক আছে, প্রথম শুরু করার জন্য আমরা কি করব, কম দামি হোস্টিংটা নিব। এটা হচ্ছে শেয়ার হোস্টিং, মানে এই হোস্টিংটা আপনাকেও দিবে আবার আরেকজনকেও শেয়ার করে দিবে, এরকম কয়েকজনকে শেয়ার করে দেওয়ার মাধ্যমে আপনি একটু প্রাইসটা একটু কম পাবেন। এই আর ভিপিএন আমাদের প্রয়োজন নাই, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এটা সেক্ষেত্রে কি আমাদের। সিকিউরিটি থাকবে? বলেন কেউ? হোস্টিং যখন শেয়ার হবে তখন সিকিউরিটি মেইনটেইন থাকবে? হ্যাঁ, অবশ্যই সিকিউরিটি মেনটেন থাকবে। এটা এই নেমচিপটা একটা ইন্টারন্যাশনাল খুব ভালো একটা সার্ভিস প্রোভাইডার। ওই আপনার অন্যান্য যারা আছে, যাদেরকে দেখাইছি একজন হোস্ট ওনাদের থেকে ওনাদের সিকিউরিটিটা অনেক হাই, সিকিউরিটির ক্ষেত্রে অনেক হাই, খুব বেশি একটা সমস্যা হবে না আপনার, সমস্যা হবে না। প্লাস আপনার যদি ট্রাফিকও বেশি থাকে আপনার সাইটটা ডাউন হবে না, হ্যাঁ ডাউন হবে না। প্লাস অনেক সময় সাইট ডাউন হয়ে যায়, লোড নিতে পারে না। যেমন আপনারা খেয়াল করবেন, স্যার আপনি তো মনে হয় জানেন, আপনি তো হাই স্কুলের টিচার না, না কলেজে? হাই স্কুলে। স্কুলে দেখেন আমরা যখন মেট্রিক পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় ওই দিন, তো দেখা গেছে একটা সাইট আছে বাংলাদেশে যে রেজাল্ট দেখার জন্য, কি গভর্নমেন্ট বিডি সাইট যেন, ওই সাইটটা সাইটের নাম যেন কি, গভর্নমেন্ট রেজাল্ট হয় না? রেজাল্ট দেখার জন্য। রেজাল্ট খেয়াল থাকে না, সার্চ দিলে আসবে। এডুকেশন হ্যাঁ, বোর্ড ওইটা। রেজাল্ট। এই যে এটা দেখেন কত, এই যে 1 সেকেন্ডে ঢুকে গেছে। আমরা যদি আবার দেখি, মানে কি একটা ভালো লাগলো জানেন, এই জন্য আবার ঢুকতেছি। দেখেন এক ক্লিকে এত সহজে ঢুকে যায়। জানেন যেদিন রেজাল্ট দেয় ওই দিন এই সাইটে এত হিট হয়, এত পরিমাণ মানুষ এই সার্ভারটা ব্যবহার করে, ঢুকাই যায় না। আপনারা খেয়াল করছেন কখনো? সেটা দেখেন সিকুন না। জি জি জি। তাছাড়া স্যার ভাই ওই যে আপনার বর্তমান যে ইলেকট্রনিক বিজনেস, ওই যে ইভ্যালি অনেক সময় সাইক্লোন অফার দেয়, ওই সময় তো সার্ভার ডাউন হয়ে যায়, অনেকে ঢোকায় যায় না। হ্যাঁ, তো এই অন্যদের হইতেছে কি, ওনাদের হোস্টিং পাওয়ারটা খুব কম। এরকম ওইরকম একটা প্রাইভেট কোম্পানি বা এই যে গভর্নমেন্ট কোম্পানি, যে মানে হোস্টিং পাওয়ারটা এত কম যে আসলে ওই সময় আসলে
নাহিদ ভাইয়া কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখেন ঠিক সেম আমাদের হোস্টিং একটা ব্যাপার স্যাপার থাকে যে আসলে সাইটগুলো ডাউন হয় কেন, দেখা যাচ্ছে ওর ক্যাপাসিটি 1 লক্ষ, সার্ভার কি নিজে থেকে ডাউন করে রাখা যায়? সার্ভার নিচ থেকে ডাউন করে রাখা যায়, কিন্তু ওইটা তো আমাদের দরকার নেই। আমরা অনেক সময় হয় কি, ধরেন আপনার এই সাইটের ক্যাপাসিটি 1 লক্ষ মানুষ, সে দৈনিক নিতে পারবে বা ঘন্টায় 20,000 নিতে পারবে। এখন ওইখানে ঘন্টায় ঢুকতেছে 70-80 হাজার, সে তখন তো এমনি অটো ডাউন হয়ে যায়, তাকে তো কাজই করা যায় না, এই সাইটগুলোতে তখন কাজই করা যায় না। ঠিক আছে, এখন কি বলতেছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা তো নতুন শুরু করব, নতুন শুরু করার ক্ষেত্রে আমরা এই শেয়ার হোস্টিংটা নিতে পারি, সমস্যা হবে না। 10 জিবি যখন আমাদের সাইটটা বড় হয়ে যাবে, দেখা গেছে আমাদের সাইটে ভিজিটর আসে পার মান্থ 5,000 10,000, তখন আমরা ভালো কোনো হোস্টিং এ চলে যাবো, ধর এরকম হোস্টিং এ চলে যাবো, বা আরো অনেক ক্লাউড ফ্রেন্ড আছে ওইখানে চলে যাবো। আপাতত আমরা নেমচিপ থেকে এই দুইটাই সার্ভিসটা নিব, ঠিক আছে। সাধারণত হয় কি, একজন হোস্ট বা আরো অন্যান্য যে ইগুলো আছে, তারপর গোড্যাডি, যেরকম বান্না ভাই বললো, ওরা একটু প্রাইস কম রাখে নেমচিপ থেকে। নেমচিপের প্রাইসটা একটু বেশি, $1 $1.5 বেশি, কিন্তু আপনি এখানে ভালো সার্ভিস পাবেন, আপনি মোটামুটি একটু সিকিউর থাকতে পারবেন, ভাই ঝামেলা হবে না। ডোমেইন নেম ঠিক রেখে হোস্টিং বানানো যায় তো পরবর্তীতে, না কাস্টমাইজ করা যায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ডোমেন নেম তো আর চেঞ্জ হবে না, ডোমেন নেম চেঞ্জ হলে তো আপনার সব চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আপনার হোস্টিং অবশ্যই বাড়ানো যায়। আপনার ধরেন এখানে ওয়ার্ডপ্রেস হোস্টিং নিতে বললাম $22 1 মাসে, দেখেন এই যে $22 নিচ্ছেন 1 মাসে, সরি 1 বছরে। আর আমরা সাধারণত ইউজ করি ধরেন এই যে এটা, এটা হচ্ছে আমাদের বছরে আমাদের পেমেন্ট দিতে হয় হচ্ছে 100+। এই যে তারপরে এই সাইট সিকিউরিটি, এটা তো মনে করেন $4 দেখাইতেছে, আমাদের আপনাদের প্রথম বছর একটু কম দেখায়, পরবর্তী বছর $8 $9 চলে আসে, সেই ক্ষেত্রে দেখা গেছে প্রাইস গুলো আমাদের একটু বেশি লাগে, ঠিক আছে। তবে আমরা একটা কুপনের একটা ইউজ করা যায়। আচ্ছা, আমি লগ ইন করা না তো আবার। আচ্ছা, মাঝে মাঝে দেখা গেছে আমি যদি ভুলে লগ ইন থাকি, এখানে চেক আউট দিলে আমার মাস্টার কার্ড থেকে টাকাটা কেটে যাবে। ধরেন চেক আউট দেখাচ্ছে না, আমরা মাঝে মাঝে কিছু কমিশনও পাই। ধরেন সাইডে আপনি কি করবেন, নেমচিপের ক্ষেত্রে নেমচিপ কুপন ইউজ করবেন, নেমচিপ। আচ্ছা, কুপন চলে আসছে, দেখেন December 20। কিছুদিন আগে যেন কি ইউজ করছিলাম, তখন এই ইয়রটা ইউজ করছিলাম, এর জন্য চলে আসছে নেমচিপ মান্থলি কুপন। দেখি, মাঝে মাঝে কুপন খুঁজে খুঁজে বের করবেন। আচ্ছা, এই যে কুপন পাইছি, ডিসকাউন্টেড ইমেল, এসএসএল এর ক্ষেত্রে দিব না। আচ্ছা, অন্যান্য ক্ষেত্রে আর নাই কুপন। আচ্ছা, এখানে 48% সেভ পাবেন। এই যে এটা কপি করে দেখেন, এই যে কপি হয়েছে। আপনি এখানে কেনার সময় আপনার ওইগুলো নেমচিপ। আচ্ছা, এখানে ধরেন চেক আউট যদি দিই, আমি একটু খেয়াল করে নিই, না নাই। এই যে এখানে কুপন কোডটা ইউজ করলে ধরেন এটা $22 আছে না, দেখি আমি একটু কমে কিনা। আচ্ছা, আমি এখানে লগ ইন হইতে হবে, তারপর সে দেখাবে না। আচ্ছা, এটা দেখাবে না। আচ্ছা, এরকম কুপন ইউজ করলে হয়তো কিছু আপনি কম পাবেন। আচ্ছা, আর কি কিছু দেখানোর আছে দেখি। এই যে হুইজ গার্ড, আমি বলছিলাম না যে এই যে এনাবেল করে রাখলে আমরা ইনফরমেশন পাবো। আর খালেদ আইটি ভাই এই যে এখানে উনি অফ করে রাখছিল, অফ করে রাখার কারণে দেখেন সেও দেখাচ্ছে যে দেখো তুমি যদি এটা অফ করে রাখো, ডিসপ্লে ডকুমেন্টস কন্টাক্ট ইনফরমেশন পাবলিক বা ইয়েস আছে, সে বলতেছে যে কোনো ইনফরমেশন কিন্তু পাবে না পাবলিক হুইজ ডাটাতে। তো আমি যদি ইয়েস করি, দেখেন সে এই যে এনাবেল দেখাবে, ঠিক আছে। ওই খালেদ আইটি যে আছেন শ্রদ্ধেয় ব্যক্তি, ওই ব্যক্তিও এখানে এনাবেল করে রাখছেন, যদি উনি অ্যাক্টিভ করে রাখতাম তখন আমরা ইনফরমেশনটা পাইতাম। আচ্ছা, এর জন্য আপনার $4-5 মতো খরচ করতে হয়, তবে সেটা প্রিমিয়াম ডিএনএস এর ক্ষেত্রে। এসএসএল সার্টিফিকেট তো দেখাইলাম, ওয়ার্ডপ্রেস হোস্টিং, ভিপিএন দেখাইলাম, ভিপিএন দেখালাম। আচ্ছা, প্রফেশনাল ইমেল আমাদের লাগবে না, দেখছেন ফ্রি ট্রায়াল $33 ইয়ার। তো আমাদের ডোমেইন হোস্টিং এ মোটামুটি আমাদের প্রায় প্রতি মান্থলি 10 থেকে 15,000 টাকা বাজেট রাখা লাগে, প্রতি বছর, সরি মান্থলি না। তারপর অনেক বড় ডোমেইন বড় হোস্টিং প্রফেশনাল ইমেলটা ক্রিয়েট করা যায় না, এই যে আমাদের সার্চ করতে করে আমাদের চার্জ করতে হয়, কিন্তু ওয়েব মেলটা আমাদের ফ্রি করতে পারি। কিন্তু ওই যেটা ওয়েব মেল সেটা আমরা ইউজ করতে পারি ফ্রি, কিন্তু আপনার এরকম আরো প্রফেশনাল হাইলি ইউজ করতে হলে একটু চার্জ করা লাগে। এই যে দেখেন না $33, দেখেন নাই এই যে কই, মানে এখানে ডলারের খেলা, 33 টাকা নেই। যে প্রফেশনাল ইমেল দেখছেন, গেট এ ফাস্ট সিকিউর রিলায়েবল ইমেল সিস্টেম ডিজাইন ডট আপনি আপনার মতো করে ডিজাইন করে নিতে পারবেন। ফ্রি ট্রায়াল সে দিবে $33, 33 না $34, সে 12% আর কি দেখবো আমরা। আচ্ছা, আমরা আমাদের মোটামুটি আজকের টপিক এগুলোই ছিল। আমরা নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে আমরা একটা সাইট ক্রিয়েট করব, কিভাবে একটা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম দাঁড় করাবো, তারপর কিভাবে আমাদের একটা সাইট ডিজাইন করাবো। হ্যাঁ, ডে বাই ডে আমরা কিভাবে সাইটটা রেডি করার পর আমরা কিভাবে
এখানে এসইও করব, তারপর ব্যাকলিঙ্ক করব, আমরা সমস্ত আদ্যপান্ত ডিবেটে দেখব নি, ঠিক আছে। আর যদি এরকম কারো থাকে যে ফ্রি না, যে ধরেন কেউ ওয়ার্ডপ্রেস ফাইল রেডি করে রাখছেন, কোনো কাজ করেন না, পড়ে আছেন, সেটা আমাদের দিতে পারেন, আমরা একটু প্র্যাকটিসের জন্য দেখাতে পারি। আর যদি না হয় সমস্যা না। স্যার এটা বলছে ওয়ার্ডপ্রেস ফাইল মানে আমরা যদি খুললে মানে আমাদের কি লাভ এতে স্যার, এটা তো বুঝি না।